জিন তের দিকে তাকালো। মেয়েটা একটা সুতির থ্রি পিস পরে আছে। জিন গম্ভীর গলায় তেকে বলল, আমার ঘরে এসো। জিন এই বলেই তার ঘরের দিকে এগিয়ে গেলে তে তার শাশুড়ির পিছু পিছু যায়। জিন আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে তের হাতে দেয়। তে ভ্রু কুচকে চেয়ে আছে শাড়ির দিকে আর ভাবছে এটা দিয়ে তার কি কাজ। তার ভাবনাকে স্থির করতে জিন গম্ভীর গলায় বলল, বাসায় মানুষ আসবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। তের মনে পড়ে যায় আজ তো লিসার শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা, তবে সে তো শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলল, আন্টি, আমি তো শাড়ি পরতে পারি না। জিন রেগে বলল, আমি কি তোমার আন্টি হই? তে আমতা আমতা করে বলল, সরি সরি মা। জিন তার ঘরের দরজা চাপিয়ে দিলেন, এগিয়ে এসে তের হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে তের হাতে দিয়ে বললেন, এই দুটো পরে আসো, যাও। তে বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দেবে। কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে। জিন খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় তেকে। শাড়ি পরানো সম্পূর্ণ করে তের দিকে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন যেন জল জল করছে। তের সিল্কি চুলগুলো কোমরের নিচ অব্দি ঠাঁই পেয়েছে। জিন মনে মনে বলল, মাশাআল্লাহ। তের শাড়ি পরে ভীষণ আনইজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি তার, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবুও অস্বস্তি হচ্ছে তার। তে জিনের দিকে তাকিয়ে হেসে বলল, শাশুড়ি মা, আমাকে কি ভালো লাগছে? জিন ভ্রু কুচকে তাকায় তের দিকে। শাশুড়ি মা, এটা আবার কেমন সম্বোধন? তিনি ছোট করে বলেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে জিন ঘর থেকে বেরিয়ে যায়। তে ধীরে ধীরে আয়নার সামনে নিজেকে দেখে। আসলে সুন্দর লাগছে তো তাকে। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আয় হায় তে, শাড়ি পরলে তোকে এত সুন্দর লাগে। পেছন থেকে নামজুন ঘরে আসতে আসতে বলে, আমার মা কিন্তু ভীষণ সুন্দর, আজ সেটা 1000 গুণ বেড়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে মা তোমাকে। শ্বশুরের গলা পেয়ে তে কিছুটা লজ্জা পায়। আয়না থেকে দূরে সরে আসে, আমতা আমতা করে বলে, বাবা আমি যাই। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। লিসার ঘরে গিয়ে দেখে লিসা একা একা শাড়ি পরছে। তে দৌড়ে লিসার দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। তের মনেই নেই যে সে শাড়ি পরেছে। মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আধ খোলা শাড়ির দিকে তাকায়তে লিসা হেসে বলে, তে তোমাকে তো খুব সুন্দর লাগছে। তে ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে লিসার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে, খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরতে পারো? লিসা হেসে বলে, পারবো না কেন, এটা কি এমন কঠিন কাজ? কথাটা বলে তার আঁচল ঠিক করে তের কুচি ঠিক করে দেয়, আরও কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। তে একটু হেঁটে বলে, আপু এবার মনে হচ্ছে খুলবে না। লিসা মৃদু হাসে। তে লিসার হাত ধরে বলে, আপু তোমার কি আজকেই বিয়ে হবে? বাড়ি সাজালো না যে। লিসা লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়, আলতো হেসে বলে, বিয়ের ডেট ফিক্সড করতে আসছে, আজ বিয়ে না। তে লিসাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশনস আপু। অপরদিকে জেহোপ, জিমিন, সুগা, জাংকুক সহ নামজুনও, জেহোপের বাবা মা আর জেহোপের এক মামাতো ভাই সবাই জাংকুকদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত। নামজুন জেহোপের বাবার উদ্দেশ্যে গলা ঝেড়ে বলেন, তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল। সুগা হঠাৎই বলে উঠল, মামা, জেহোপ বিদেশ থেকে ফেরায় আমরা বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রেখেছি। পাশ থেকে জেহোপ বাঁকা চোখে তাকায় সুগার দিকে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, সালা বেয়াদব, মিথ্যা বলতে একটু বাচ্চা না। সুগাও রেগে বলে, না বাচ্চা না, মীর জাফরের দল। বলেছি তো, তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমায় দে, এরপর আমার বোনকে পাবি। জেহোপ রেগে যায়। অপর পাশে বসা জাংকুকের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু কি বলবি? জাংকুক, আমি আর ওয়েট করতে পারবো না, বলে দিচ্ছি। জাংকুক বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। জেহোপ অসহায় চোখে নামজনের দিকে তাকায়। পাশ থেকে সুগা বলে, আর 2 মাস অপেক্ষা করুন না মামা, জেহোপের কাজের খুব চাপ। জেহোপ রাগে হাতের আঙ্গুল পাকায়। নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, আমি একদম ফ্রি।
সুগা তখন আবারও বলে, আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি, তুই 2 মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছি, ওকে অন্য কোথাও বিয়ে দিব না, নিশ্চিন্তে থাক। সুগার কথায় জেহবের বাবা মা সহ নামজন ব্রু কুচকে তাকায়। জেহব বসা থেকে দাঁড়িয়ে যায়, সুগাকে টেনে বাইরের দিকে যেতে যেতে বলে, এক্সকিউজ মি, আসছি। সুগা আর চোখে জিমিনের দিকে তাকায়। জিমিন সুগার দিকে চেয়েছিল এতক্ষণ। সুগা তাকালেই জিমিন দ্রুত চোখ সরিয়ে নেয়। সুগা ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে জেহবের সাথে যায়। বাইরে বেরিয়ে জেহব সুগার কলার ধরে বলে, তোকে ছাড়বো না আমি সুগা। সুগা রেগে জেহবের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি ভেবে যেন হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, যা তোর বোনকে মানা, এরপর একসাথে বিয়ে করব দুজন। জেহব সুগাকে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার বোন দিবই না। সুগা শার্টের কলার ফোল্ড করা হাতা কিছুটা তুলে জেহবের দিকে এগিয়ে এসে বলে, বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের ট্যারামি সহ্য করেছি। দুনিয়ায় আর ভাই বোন নেই মনে হয়। বোন ট্যারামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না? ওকে আমি সিধে করব। তোদের ননির পুতুলকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙ্গুল চুষছি, আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে? যৌবন শেষ হোক, এরপর তোকে আমার বোন দিব, যা। নয়তো এভাবেই লিসার জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। জিহব রেগে বলে, আমি লিসাকে আজকেই বিয়ে করব, ওয়েট। সুগা শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ জেহবের দিকে, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়, কিছুই বলে না। জেহব নিজেও দীর্ঘশ্বাস ফেলে। সুগার কাঁধে হাত রেখে বলে, আমি কি করব? সুগা রেগে জেহবের হাত ঝাড়া মেরে সরিয়ে বলে, যা বিয়ে কর, ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দিই। সালা এমন বোন আমার হলে ওকে চড়িয়ে সিধে করতাম। সুগা একটু থেমে শান্ত গলায় বলে, ভেতরে যা, মামারা ওয়েট করছে। জেহব চাপ দাঁড়িয়ে হাত বুলিয়ে বলে, তুইও আয়, ভাল লাগছে না, যা তুই, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরায় সুগা। জেহব কিছুই বলে না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে আছে জিমিন সুগার পিছন পিঠে নীরবে চেয়ে থাকে, চোখ জোড়ায় চিকচিক পানির কণা। তে লিসার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। লিসা আর জেহবকে ছাদে পাঠিয়েছে সবাই। তের মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে। রিতাকে দিয়ে এক প্যাকেট পটকা নিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। তে শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে সবাই কথা বলায় ব্যস্ত। তে চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে উপরে উঠে এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয়। সেই সময় জেহবের মামাতো ভাইয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে। তে দৌড় দেওয়ায় মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। জেহবের মামাতো ভাই লিসার সাথে পড়ে, খুব বেশি বড় নয়। পেছন থেকে তেকে দেখে ছেলেটা হাঁ করে সেদিকেই তাকিয়ে থাকে। জাঙ্কুক বাম পাশের একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকালেই জেহবের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে। ছেলেটার এমন দৃষ্টি দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে উপর দিকে তাকালেই দেখল দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। তের বাম পাশ দেখে জাঙ্কুকে চিনতে একটু কষ্ট হলো না যে এটা আর অন্য কোনো মেয়ে নয়, বরং এটা তে। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালেই দেখলো ছেলেটা এখনো তের দিকে হাঁ করে চেয়ে আছে। মুহূর্তে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায় রাগে। এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুকের ভীষণ রাগ লাগলো। জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে জেহবের মামাতো ভাই সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকেই তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা জেহবের বাবা মার সাথে কথা বলায় ব্যস্ত। জাঙ্কুক শক্ত কণ্ঠে ছেলেটাকে বলল, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না, উঠে দাঁড়ালো। জাঙ্কুক বাইরের দিকে এগিয়ে যায়, ছেলেটাও পিছু পিছু যায়। জাঙ্কুক একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে ছেলেটাকে বলে, আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে, যাও। জাঙ্কুকের কথায় ছেলেটা ভীষণ অবাক হয়। মনে মনে ভাবে, আমি তো এই ঘরের মেহমান, যদি আমি বাচ্চা হতাম তাহলে ব্যাপারটা নর্মাল ছিল, কিন্তু আমি তো বাচ্চা না। পেছন থেকে সুগা বলে, আমার কাছে সিগারেট আছে জাঙ্কুক, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? জাঙ্কুক পকেট থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে, দ্রুত যাও। সুগা জাঙ্কুকের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে,
কি করছিস কি জাঙ্কুক? ও আমাদের মেহমান, এটা কেমন ধরনের ব্যবহার? জাঙ্কুক সুগার দিকে রেগে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা বাড়ির ভেতর উকি দিচ্ছে। জাঙ্কুক খুব ভালো করেই বুঝলো এই ছেলের মনের কথা। সে নিজের উপর ভীষণ বিরক্ত হলো আর ভাবলো এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরো দ্বিগুণ হচ্ছে। কিছু না বলেই জাঙ্কুক হন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ সুগা দুজনেই বোকা হয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। সুগা জেহপের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ পাল্টিয়ে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছুই বলো না। জাঙ্কুকের কাজে কিছুটা বিব্রত বোধ করেছে। পিছন ফিরে আরেকবার তাকায়। তের কথা ভাবে, মেয়েটা কোথায় গেল? দেখে তো বাচ্চাই মনে হলো। ভাবলো এই লোকটার বোন হবে হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপ। এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরাই কি এমন ভয়ঙ্কর সুন্দর হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো ছেলেটা। তে চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাইটার, অপর হাতে পটকার প্যাকেট। তের উদ্দেশ্য লিসা আর তার বরকে একটু চমকে দেওয়া। এই পটকা ফুটে গ্রামে এসব অনেক ফুটিয়েছে তে, অনেকদিন পর এমনটা আবারও করতে পেরে তে ভীষণ খুশি। লিসার কথা ভেবে বেশি হাসি পাচ্ছে তার। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরে দূর সরে দাঁড়ায়। পেছন থেকে গম্ভীর গলায় জাঙ্কুকের কণ্ঠ ভেসে আসে। জাঙ্কুক রেগে বলে, এখানে কি করছো? তে ভয়ে লাফিয়ে ওঠে। সেই সময় পটকা ফুটে যায়। সেই শব্দ আর এমন অন্ধকারে জাঙ্কুকের গলা দুটো মিলিয়ে ভয় চিৎকার দিতে গেলে জাঙ্কুক তের মুখ চেপে ধরে। তে জাঙ্কুকের বুকে হেলে পড়ে। অন্ধকারে জাঙ্কুকের জল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গেলে ভয়। ওপাশ থেকে লিসার চিৎকারের আওয়াজ ভেসে আসে। জাঙ্কুক দাঁতের দাঁত চেপে বলে, এখানে বদরামি করতে এসেছো স্টুপিড গার্ল? তে ঢোক গিলে দুদিকে মাথা নাড়ায়। মুখ থেকে জাঙ্কুকের হাত ছড়াতে চাইলে জাঙ্কুক নিজেই হাত ছড়িয়ে নেয়। তে ভীত গলায় বলে, সরি কিছু বলবেন না প্লিজ। জাঙ্কুক বিরক্তি নিঃশ্বাস ফেলে তের হাত ধরে নিচে নামতে গেলে তে শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভীত স্বরে বলে, ছাড়ুন আমায়, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যি পড়ে যেতে নেয় তে। তার আগেই জাঙ্কুক দু হাতে তেকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতেও পারো না? তে কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন না, আমি ধীরে ধীরে নামছি। জাঙ্কুক বিরক্ত, চরম বিরক্ত তের কাজে। খুব ভালো করে বুঝেছে এই বাদর এখানে বাদরামি করতে এসেছে। একটু আগের শব্দটা এই বাদরের করা কারসাজি সেটাও বুঝেছে। জাঙ্কুক দ্রুত তেকে কোলে তুলে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তে হাঁ করে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। মোচড়ামুচড়ি করে বলে, আরে আমাকে নামান, উফ ও আল্লাহ, ছাড়ো না আমায়। জাঙ্কুক তের কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে তেকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে তের দিকে শক্ত চোখে তাকায়। তে বারবার ঢোক গিলছে। পটকা ফুটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক। এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লেই দ্রুত সেই হাত পিছনে লুকিয়ে ফেলেতে। জাঙ্কুক এগিয়ে এসে তেকে বলে, কি লুকাচ্ছ? বের করো। তে ঢোক গিলে মিনমিন করে বলে, না না প্লিজ, কিছু না। জাঙ্কুক রেগে তের পেছনে হাত দিলে তে কয়েক পা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। জাঙ্কুক রেগে যায়। এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে, আবার যেন এসব বাদরামি করতে পারে। জাঙ্কুক এগিয়ে গিয়ে জোর করে তের পেছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুতভাবে তেকে বলে, হোয়াট রাবিশ। তে গলার সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই তার ইনার পেয়েছিল। ছাদে কাপড় মেলে দিয়েছিল তে। বিকালে আনার সময় এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতেই পারেনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত যে লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে তার। জাঙ্কুক তের থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর তের দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জারত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল জাঙ্কুক। তে সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে। খোলা চুলগুলোর কিছু অংশ পিঠ ছাড়িয়ে দু কাঁধ ছাড়িয়ে সামনের দিকে এসেছে। তে দুহাত জমা করে সমানে কচলায়। জাঙ্কুকের মনে পড়ল সেই তে তেকে এভাবেই দেখেছে। এত খোলামেলাভাবে দেখে নিয়েছে সেই ছেলেটা তেকে। মুহূর্তেই শান্ত চোখ যারা শক্ত হয়ে যায় জাঙ্কুকের। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছ কেন?
তে মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। জাঙ্কুক আড়াআড়িভাবে দু হাত বেঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খোলো। তে সাথে সাথে চোখ জোড়া বড় করে নেয়, তবে মাথা উঁচু করে না। মেঝের দিকে দৃষ্টি রেখে ঢোক গিলে জাঙ্কুক ধমক দিয়ে বলে, বাংলা বোঝো না? শাড়ি খুলতে বলেছি, শাড়ি খুলো। জাঙ্কুকের এমন কথা শুনে তে কেঁপে ওঠে। তার সত্যি সত্যি ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। জিহুপ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো? লিসা ভয়ে মৃদু কাঁদছে, বারবার ঢোক গিলছে। জিহুপ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারলো না, ভাবলো এই বাসায় তো কোনো বাচ্চা নেই আমার জানা মতে, তাহলে এই বাদরামিটা করলো কি? ফোন পকেটে রেখে লিসার দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। লিসার মাথা নিচু, জেহব আরো দুপা এগিয়ে আসে। লিসা চোখ বড় বড় করে তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? জেহব ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। লিসা দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। জেহব ভ্রুকুচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? লিসা দুদিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এসব বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাফ বউয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। লিসা পেছন থেকে আরেকটু চেপে যায়, আমতা আমতা করে বলে, তে হয়তো। এটা আবার কে? ভাইয়ার বউ। যেহব দুহাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতের দু আঙ্গুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, জাঙ্কুকের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? জাঙ্কুকের বউ এরকম বাদর? আনবিলিভেবল। লিসা রেগে বলে, তে অনেক ভালো। জিহব ভ্রুকুচকে তাকায় লিসার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। জিহব গভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছো? লিসা মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বইয়েই গেছে আমার। কথাটা জিহবের কানে পৌঁছেছে। মাঝে দূরত্ব ঘুচিয়ে নেয় আর একটু। লিসা পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। জিহব ডান হাত রেলিংয়ের উপর ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে লিসার মুখপানে তাকায়। নিজের মুখের সামনে জিহবের মুখ দেখে লিসার চোখ বুঝে মৃদু স্বরে বলে, দূরে সরুন প্লিজ। জিহব একটু হাসে, লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটল কুইন, তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছো। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। কথাটা বলে লিসার থেকে দূরে সরে দাঁড়ায় জিহব। পকেটে দুহাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি সুগা, জাঙ্কুকের সব এক কেস, আমাদের জ্বালা কেউ বোঝে না, কেউই না। লিসা ভ্রুকুচকে নিল, জাঙ্কুক ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ও হয়তো তেকে তাড়ানোর অপেক্ষার কথা বলছে জিহব। লিসার মন খারাপ হয়, তে কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না তাহলে? মুখ ফসকে লিসা বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করছে জেহব ভাই। জেহব শব্দ করে হেসে দেয় লিসার কথা শুনে। লিসা বোকা চোখে জেহবের দিকে তাকায়, এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয় লিসা। সেই কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে, অসহ্য। জেহব একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর আ ভেরি সিলি গার্ল। লিসার চোখে মুখে বিরক্তি, সে তো সত্যিটাই বলো, এই লোক উল্টো তাকে বোকা বলছে। জেহব আবারও আফসোসের সুর তুলে, বোঝে না রে, বোঝে না, আমাদের দুঃখ কেউই বোঝে না। লিসা আর চোখে জেহবের দিকে তাকায়। চাঁদের আলোয় জেহবের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে লিসার ভীষণ মায়া হলো। জেহব হঠাৎই লিসার দিকে তাকালেই লিসা থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। জেহব আবারও হাসে, সময় ব্যয় না করে লিসার পাশে দাঁড়ায়, তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে দুহাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাফ বউয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। লিসার চোখ বুজে নেয়, হৃৎপিণ্ডের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললেই জেহব লিসার সামনে তার বাম পা রাখে। লিসা হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। জেহবের দুহাত পকেটে, হবু বইয়ের কথা ঠোঁট প্রসারিত হয়। দুপা পিছিয়ে লিসার পেছনে দাঁড়ায়। লিসার মাথা জেহবের বুক সমান। জেহব ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটে করে মৃদু হাসি লেপটে ডাকে, বি রেডি মাই লিটল কুইন ফর আ হালাল টাচ। লিসার লজ্জায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে সে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। জিহব শব্দ করে হাসে, দুহাত তুলে টানা দিয়ে বলে, আহা অপেক্ষা লিটল কুইন, লাভ ইউ। লিসা ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যজল জেহবের দিকে, কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। জেহব অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইউর পার্সোনাল।